নমস্কার বন্ধুরা, তোমরা যারা 2026 সালে পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো প্রথম বর্ষে, তো জেক্সপো স্টুডেন্টদের অলরেডি কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন পরবর্তী ধাপ হিসেবে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু কাউন্সিলিং নিয়ে তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ডাউট, আর এমন কোনো ইউটিউবারও নেই যে তোমাদের কমপ্লিট এই ডাউটগুলোকে ক্লিয়ার করবে। সেই জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো। তোমাদিকে শুধু বলবো, তোমরা একটাই চ্যানেল ফলো করো, আমার এই চ্যানেলটা। যদি কোনো রকম কোনো প্রবলেম অ্যারাইজ করে এবং সেটার আমি সমাধান না দিতে পারি, তখন তোমরা আমাকে এসে বলো। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যেটা কিন্তু কোনো দিন কেউ আগে বলেনি। আজকের বিষয় হচ্ছে, যখন জেক্সপো 2026-এর ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, তখন অনেক স্টুডেন্ট কিন্তু সিট পাবে না এবং একটা তাদের মনের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়ে যাবে। তাই আগে থেকেই এই টপিকটা নিয়ে আমি তোমাদের বলে রাখছি। জেক্সপো 2026 ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট, কেন অনেকেই সিট পাবে না এবং সিট না পেলে পরবর্তী করণীয় কী, তার বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট ফেজে সিট না পাওয়ার মূল কারণ কোনগুলো? দেখো, প্রথম লিস্টে নাম না এলে হতাশ হওয়ার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে র্যাঙ্কের চেয়ে চয়েস ফিলিংয়ে ভুল বেশি দায়ী হয়। নিচে মূল কারণগুলি দেওয়া হলো। 1, কম সংখ্যক চয়েস ফিলিং। অনেক ছাত্রছাত্রী থাকবে যারা দেখবে মাত্র 5 থেকে 10টা কলেজ সিলেক্ট করবে বা ট্রেড সিলেক্ট করবে। র্যাঙ্ক অনুযায়ী সেই নির্দিষ্ট কলেজগুলির কাট অফ ম্যাচ না করলে প্রথম ফেজে কিন্তু সিট পাওয়া যায় না। তোমাদের বলে রাখি, প্রথম ফেজে অত্যন্ত কম সংখ্যক সিট নিয়েই কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া অর্গানাইজ করে স্টেট কাউন্সিল। যদি এটা ভুল বলছি, আমাকে প্রমাণ করে দিও যে এটা ভুল, ঠিক আছে? তো এটা কিন্তু হয়ে থাকে। এবং তোমরা অনেক ছাত্রছাত্রীরা আছো যারা কিন্তু এই কম সংখ্যক চয়েস ফিলিং কিন্তু করবেই, আমি জানি, ঠিক আছে? এবার হচ্ছে টপ কলেজ এবং ডিমান্ডিং ট্রেডের প্রতি ঝোঁক। আজকের দিনে দাঁড়িয়ে সবাই যদি শুধুমাত্র প্রথম সারির সরকারি কলেজ এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্সের মতো কোর ট্রেডগুলিকে টার্গেট করে, তবে স্বাভাবিকভাবেই হাই র্যাঙ্ক করা ছাত্রছাত্রীরা সেই সিটগুলো আগে পাবে। বুঝতেই পারছো যে টপিকটা নিয়ে আমি কথা বলছি। যদি তোমাদের সবাই শুধুমাত্র ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের টপ পলিটেকনিক কলেজ, এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক এটাই চাই, তাহলে সেক্ষেত্রে কী হয় বলো তো, যে তোমাদের যারা বেশি র্যাঙ্ক করা ছাত্রছাত্রীরা আছে তারা সেই সিটগুলো আগে পেয়ে যায়। যারা ধরো 10,000 র্যাঙ্ক করেছে, সেই সিট তো পাওয়া স্টুডেন্টরা কিন্তু পাচ্ছে না। র্যাঙ্ক ও চয়েসের মধ্যে অসামঞ্জস্য। র্যাঙ্ক হয়তো 20,000-এর বেশি, কিন্তু চয়েস ফিলিং করা হয়েছে শুধুমাত্র টপ 5টি সরকারি কলেজে। বাস্তবসম্মতভাবে চয়েস না সাজানোও কিন্তু একটা বড় কারণ। বুঝতে পারলে? যাদের নাম ফার্স্ট ফেজে আসবে না, আসেনি না, আসবে না, তাদের কি করতে হবে? ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে নাম না আসা মানেই যে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে গেল, তেমনটা নয়। পরবর্তী ধাপে সফল হওয়ার জন্য মাথায় কি রাখতে হবে? পরবর্তী ফেজের জন্য অপেক্ষা করা, সেকেন্ড বা থার্ড ফেজের জন্য অপেক্ষা করতে হবে। প্রথম ফেজে অনেকেই সিট পেয়েও ভর্তি হয় না বা অটো আপগ্রেডেশন করে, যার ফলে প্রচুর সিট ফাঁকা হয়ে যায়। প্রত্যেক বছর দেখা গেছে যে ফার্স্ট ফেজে যে স্টুডেন্টটি কলেজ পেলো, ধরো সে তার চয়েস লিস্টে 4 নম্বর কলেজটি পেলো, কিন্তু তার প্রয়োজন উপরের 3টে কলেজের মধ্যে যে কোনো একটা। সেক্ষেত্রে অটো আপগ্রেডেশন বলে একটা প্রক্রিয়া হয়। তোমরা যারা এই সমস্ত কিছু জানতে চাও, আমার চ্যানেল ভিজিট করো। আমার চ্যানেলে হাজার হাজার ভিডিও আছে এই টপিকগুলোর উপরে। কাউন্সিলিং নিয়ে সত্যিই যদি তোমাদের ডাউট থাকে এবং কাউন্সিলিং বুঝতে হয়, তাহলে ইউটিউবে একমাত্র আমার চ্যানেলেই প্রায় 2600 ভিডিও আছে। 2600 দেখে নাও, কাউন্সিলিং নিয়ে আর ভাবতে হবে না। তো প্রথম ফেজে যখন তারা ধরো 4 নম্বর সিটটা পেলো স্টুডেন্টটা, কিন্তু তার পছন্দ উপরের 3টে কলেজের মধ্যে যে কোনো একটি, সেক্ষেত্রে সে কিন্তু তোমার
অটো আপগ্রেডেশন করে। এর ফলে কি হয় যে প্রিভিয়াস যে কলেজটিতে পেয়েছিল সেখানে তার সিটটি সংরক্ষিত থাকে, যদি সে উপরের কলেজগুলোতে পায় তাহলে তার সিটটি স্থানান্তরিত হয়। ফলে তুমি ধরো যখন চয়েস ফিলিং করলে তুমি কিন্তু তার সিট যদি স্থানান্তরিত হয় তাহলে পুরনো কলেজের যে সিটটা থাকে সেই সিটটাতে তোমরা কাউন্সিলিং করতে পারো। ঠিক আছে, সেই জন্য পরবর্তী ফেজের জন্য অপেক্ষা করতেই হয় প্রত্যেকটা স্টুডেন্টকে। আমি বলি যতক্ষণ না থার্ড ফেজ কমপ্লিট হচ্ছে এবং তোমাদের এমনকি স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হচ্ছে তার আগে অবধি যে কলেজ পাবো না এই আশাটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তোমাদের যদি ইন্ডিভিজুয়ালি মনে হয় যে কাউন্সিলিং আমাকে দিয়ে করাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু আমার চ্যানেল জয়েন করতে পারো। তোমাদের চয়েস কীরকম হতে পারে সেটা কিন্তু আমি বিস্তারিত জানিয়ে দেব। ঠিক আছে, স্পট কাউন্সিলিংয়ের সুযোগ এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্টার সমস্ত রেগুলার ফেজ যদি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফেজ তিনটে ফেজে যদি তোমাদের অ্যাডমিশন হয়, সেই সমস্ত রেগুলার ফেজ শেষ হওয়ার পর যদি সরকারি কলেজগুলোতে সিট ফাঁকা থাকে তবে স্পট কাউন্সেলিংয়ের অর্গানাইজ করা হয়। প্রত্যেক বছর সরকারি কলেজগুলিতে সিট ফাঁকা থাকে। এমনকি আমি আগের বছর দেখেছি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং ঠিক আছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের পর্যন্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের সিটও ফাঁকা থাকতে আমি দেখেছি আগের বছর। ঠিক আছে, তাই সমস্ত রেগুলার ফেজ শেষ হওয়ার পর যদি সরকারি কলেজগুলিতে সিট ফাঁকা থাকে তবে স্পট কাউন্সিলিংয়ের আয়োজন করা হয়। মূলত প্রায় প্রত্যেক বছরই স্পট কাউন্সিলিংয়ের আয়োজন করা হয়, সেখানেও সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অটো আপগ্রেডেশন প্রক্রিয়া যেটা বলছিলাম, যাদের নাম এসেছে কিন্তু পছন্দের কলেজ বা ট্রেড পায়নি তাদের জন্য অটো আপগ্রেডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে কাজ করে অটো আপগ্রেডেশন? কেউ যদি তার চয়েস লিস্টের 5 নম্বর কলেজটি পায় কিন্তু সে উপরের দিকের 1 থেকে 4 নম্বর কলেজে ভর্তি হতে চায় তবে তাকে পোর্টালে লগ ইন করে আপগ্রেড অপশান কিন্তু বেছে নিতে হবে। কি বললাম বুঝতে পারছো? তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ের ফার্স্ট ধাপে তুমি চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তুমি 5টা কলেজকে লেট সাপোজ সাজালে এবং দেখা গেল ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট আসার পর তুমি 5 নম্বর কলেজটি পেয়েছো, কিন্তু তোমার ইচ্ছে আছে যে উপরের যে কলেজগুলি রয়েছে অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যে কলেজগুলি রয়েছে সেই কলেজে কিন্তু আমাকে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে যখন তোমাদের ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট আসবে তখন অটো আপগ্রেডেশনের একটা অপশন আসবে। সেক্ষেত্রে অটো আপগ্রেডেশন তুমি ইয়েস করতে পারো অথবা অটো আপগ্রেডেশন তুমি নো করতে পারো। অটো আপগ্রেডেশন নো করার অর্থ হলো যে কলেজে তুমি সিটটি পেলে অর্থাৎ 5 নম্বর যে কলেজটি তুমি পেলে সেই কলেজেই তুমি ভর্তি হতে চাইছো, কিন্তু যদি অটো আপগ্রেডেশন তুমি ইয়েস করো সেক্ষেত্রে উপরের দিকের 1 থেকে 4 পর্যন্ত যে কলেজগুলি আছে সেই কলেজে তুমি ভর্তি হতে চাইছো। সেক্ষেত্রে তোমাকে অটো আপগ্রেডেশনের যে ফিজ সেই ফিজ তোমাকে কিন্তু জমা দিতে হয়। ঠিক আছে, যদি পরবর্তী রাউন্ডে উপরের দিকে সিট না পাওয়া যায় তবে আগের সিটটি কিন্তু বহাল থাকে। এই ফিজ পেমেন্ট তোমাকে করতেই হবে। কেউ যদি ভাবো যে ফিজ পেমেন্ট করব না তবে কিন্তু অটো আপগ্রেডেশন হবে না। অটো আপগ্রেডেশন শুধু ইয়েস করলে হবে না, তার সাথে ফিজ যে পেমেন্টটি রয়েছে সেটা তোমাদেরকে জমা দিতেই হবে। ঠিক আছে, সতর্কতা বলে দিই, যদি কোনো ছাত্র তার 1 নম্বর চয়েস বা ফার্স্ট প্রায়োরিটি পেয়ে যায় তবে সে আর অটো আপগ্রেডেশন করতে পারবে না, তাকে সেই কলেজেই অ্যাডমিশান নিতে হবে, না হলে সে পুরো কাউন্সিলিং প্রক্রিয়া থেকে কিন্তু বাদ পড়ে যাবে। কি বলছি, যদি তুমি অটো আপগ্রেডেশন করো, অটো আপগ্রেডেশন করার ক্ষেত্রে একটাই বাধা, সেটা হচ্ছে যদি তুমি তোমার ফার্স্ট প্রায়োরিটি বা তুমি প্রথমে কলেজ সাজারে এপিসি রয় পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমার র্যাঙ্ক হচ্ছে লেট সাপোজ 7, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে 7 র্যাঙ্ক হয়েছে, সেক্ষেত্রে তুমি তো পাচ্ছই এপিসি রয় পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেক্ষেত্রে তুমি আর কোনোভাবেই অটো আপগ্রেডেশন করতে পারবে না, কারণ যেটা তোমার ফার্স্ট প্রায়োরিটি তুমি সেই কলেজটি পেয়েছো, সেই সিটটি পেয়েছো। ওকে, এরপর হচ্ছে অ্যাডমিশান প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডকুমেন্ট রেডি কিন্তু তোমাদের এখন থেকেই করতে হবে। ডোমিসাইলটা তোমাদের এখন থেকেই রেডি কিন্তু করতে হবে। তোমরা জানো এখন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রসেসে সামঞ্জস্য এসছে এবং বিভিন্ন মানে
কি বলবো, কাজকর্ম খুব তাড়াতাড়ি হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো করে নিতে পারো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, এটাকে কিন্তু তোমরা রেডি করবে। আর কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট বা ক্যাটাগরির থ্রুতে কলেজে অ্যাডমিশান নেবে তারা নিজেদের কাস্ট সার্টিফিকেটটা ভেরিফাই করিয়ে নাও। যে যে প্রক্রিয়া সরকারের তরফ থেকে বলা হচ্ছে সেগুলো কিন্তু করিয়ে নাও, তবেই কিন্তু তোমরা সেই কাস্ট সার্টিফিকেটের সুবিধাটা পাবে। অ্যাডমিশন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, যারা আপগ্রেডেশনের জন্য অপেক্ষা করছে বা পরবর্তী ফেজে সিট পাওয়ার আশায় আছে তাদের এখন থেকেই ডকুমেন্ট গুছিয়ে রাখা উচিত। মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড অবশ্যই 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 নিজের কাছে রাখো। জেক্সপো 2026-এর র্যাঙ্ক কার্ড এবং অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলো সব পারফর্মা হয়। তোমরা জানো কাউন্সিল থেকে তোমাদের ইনফরমেশান ব্রাউচার পাবলিশ করা হয়েছে, ঠিক আছে, জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য। দেখবে সেই ইনফরমেশান ব্রাউচারেই কিন্তু এই যে এর প্রসেসটা বা তোমার কীরকম হবে, ঠিক আছে, সেটা কিন্তু ইনস্ট্রাকশনটা সেখানে পুরো দেওয়া আছে। আর আরেকটা জিনিস হয় অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সার্টিফিকেট। এটা কিন্তু তোমরা কোর্ট থেকে বানাতে পারো বা অনলাইনেও করাতে পারো, কিন্তু কোর্টেরটাই সব থেকে মান্য হয়, সব জায়গায় চলে। নিয়মিত যদি স্টেট কাউন্সিলের, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনে যদি তোমাদের কোনো রকম কোনো কিছু আপডেট প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু নজর রাখবে আমার এই চ্যানেলে। ব্যবস্থাপনায় উপস্থাপনায় রয়েছে এডুকেশন কালচার, তোমাদের স্বরূপ স্যার। ওকে, তো আশা করি আজকের এটাতে তোমরা বুঝতে পেরে। দেখো তো এখনও তোমাদের কাউন্সিলিংই শুরু হয়নি, কিন্তু আমি ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্টে কী হতে পারে সেটা জানিয়ে দিচ্ছি। এগুলোকে এক্সপিরিয়েন্স বলে। ধন্যবাদ।